নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প কালীচরণের ভিটে, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কালীচরণ লোকটা একটু খ্যাপা গোছের। কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই। কখনো সে জাহাজ কিনতে ছোটে, কখনো আদার ব্যবসায় নেমে পড়ে। আবার আদার ব্যবসা ছেড়ে কাঁচকলার কারবারে নেমে পড়তেও তার দ্বিধা হয় না। লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে। সে কথা অবশ্য তার বউও বলে। রাত 3টের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছা হয় তো তা সে খাবেই। তা সেই কালীচরণের একবার বাই চাপল। শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে। শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে। কলেরা, ম্যালেরিয়া, জন্ডিস, যক্ষ্মা শহরে কি নেই। কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল। কারণ যে গ্রামে কালীচরণের আদিপুরুষরা বাস করত তা একরকম হেজে মেজে গেছে। 2-4 ঘর নাচার চাষাবুষো বাস করে। কালীচরণদের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙে চুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। সেই বাড়িতে গত 50 বছর কেউ বাস করেনি, সাপ, খোপ, ইঁদুর, ছুঁচো, চামচিকে, পেঁচা ছাড়া। কিন্তু কালীচরণের গো সাংঘাতিক, সে যাবেই। তার বউ বলল, থাকতে হয় তুমি একা থাকো গিয়ে, আমরা যাব না। বড় ছেলে মাথা নেড়ে বলল, গ্রাম? ও বাবা, গ্রাম খুব বিশ্রী জায়গা। মেয়েও চোখ বড় বড় করে বলে, গ্রামে কি মানুষ থাকে? ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না। রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল। বলে গেল, আজ থেকে আমি তোমাদের পরশ্বপর, আর ফিরছি না। কালীচরণ যখন গায়ে পৌঁছলো তখন দুপুরবেলা, গ্রীষ্মকাল। স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা খেটে সে গ্রামের চৌহদিতে পৌঁছে গেল। লোকজন প্রায় দেখাই যায় না, চারিদিকে খাঁ খাঁ করছে। গোয়ার কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝল যে এ ভিটে আপাতত বাস করা অসম্ভব। চারিদিকে নিশ্ছিদ্র জঙ্গলে বাড়িটা ঘেরা। আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খাড়া নেই। তবু হার মানলে তো আর চলবে না। একটা জিনিস এখনও বেশ ভালোই আছে, সেটা হলো তাদের বাড়ির পুকুরটা। জল বেশ পরিষ্কার টলটলে, বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে। কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল, ঘাড়ে মাথায় জল চাপড়ালো, পুকুরের জলে চিড়ে ভিজিয়ে 1 ডেলা গুড় দিয়ে খেলো। তারপরে পুকুর পাড়ে কদম গাছের তলায় বসলো জিরোতে। একটু ঢুলুনি এসে গিয়েছিল। হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভেঙে যাইতেই সে সোজা হয়ে বসলো। তাই তো, চারিদিক জঙ্গলে ঢাকা হলেও উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা সুড়ি পথ আছে যেন। মনে হয় লোকজনের যাতায়াত আছে। তাদের বাগানে অনেক ফল গাছ ছিল, হয়তো এখনো সেসব গাছে ফল ধরে। আর রাখাল ছেলেটেলে সেই সব ফল পাড়তে ভেতরে যায়, তাই ওই পথ। কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল। তারপর কোলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুড়ি মেরে সেঁধোতে লাগলো। ভেতরে এসে স্তূপাকার ইট আর ভগ্ন স্তূপের সামনে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ। তারপর হাঁ করে দেখতে লাগলো চারিদিকে। অবস্থা যাকে বলে গুরুচরণ। একখানা ঘরও আস্ত আছে মনে হচ্ছিল না। এর মধ্যে কোথায় যে রাত্রিবাস করবে সেইটাই হলো কথা। কালীচরণের সঙ্গে টর্চ, হ্যারিকেন, লাঠি আছে। ছোট একটা বিছানাও এনেছে সে। রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন 7-এর মধ্যে জঙ্গল আর আবর্জনা সাফ হয়ে যাবে। রাজমিস্ত্রি ডেকে একটু আধটু মেরামত করাবে, ভালোই হবে। কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। দক্ষিণ দিকে নিচের তলে একখানা ঘর এখনো আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের। পাকার ইট আর আবর্জনার ওপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল। বেজায় ধুলো, চামচিকের নাদি, আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে। মাথার ওপর ছাদ আছে, চারিদিকে দেয়াল আছে, জানলা কাপট অবশ্যই নেই। একটু সাফসুত্র করে নিলেই থাকা যায়। দরকার একখানা ঝাঁটার, তা ঝাঁটাও পাওয়া গেল না খুঁজতেই। ঘরের কোণের দিকে পুরনো একগাছা ঝাঁটা দাঁড় করানো, পাশে একটা কোদাল, তাও বেশ পুরনো, বোধহয় সেই 50 বছর আগেকার। কালীচরণ ঘণ্টাখানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেলল। গা তেমন ঘামলও না। তারপর ঘরখানার ছিঁড়ি দেখে মনে হলো 1 বালতি জল হলে ভালো হতো, কিন্তু বালতি না, কপালটা ভালোই বলতে হবে। ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখে পড়ল তার 2খানা জং ধরা বালতি উপুর করা রয়েছে।
কালীচরণ যেমন অবাক তেমনি খুশিও হলো যখন দেখলো একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে। উঠোনের পাতকুয়াটা হেজে মজে যাওয়ার কথা এতদিনে, কিন্তু কপালটা ভালোই কালীচরণের, মজেনি। সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করলো। তারপর ভাবলো একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তো তোফা হতো, আর একটা জলের কলসি। বলতে নেই কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ। কলসি পাওয়া গেল পাশের ঘরটায়। মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনও পরিষ্কার, একটু মেজে নিলেই হবে। আর চৌকি নয়, খাটই পাওয়া গেল কোণের দিককার ঘরে, ভাঙা নয়, আস্ত খাট। কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশে বয়ে নিয়ে এসে পেতে ফেলল। চমৎকার ব্যবস্থা। সন্ধে হয়ে আসতেই কালীচরণ হ্যারিকেন জেলে ফেলল। চিড়ে খেয়েই রাতটা কাটাবে ভেবেছিল, কিন্তু সন্ধে হতেই প্রাণটা ভাতের জন্য আকুপাকু করছে। চাল, ডাল, আলু, নুন, তেল সব সঙ্গে আছে, কিন্তু উনুন, কয়লা, কাঠ এসব জুটবে কোত্থেকে? ভাবতে ভাবতে কালীচরণ উঠল। সবই যখন জুটছে তখন এও বা জুটবে না কেন? বাস্তবে কি তাই? ভেতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনো উনুন অক্ষত রয়েছে। ঘরের কোণে কিছু কাঠ, মন দুয়ে কয়লা পড়ে আছে। আর আশ্চর্য, রান্নাঘরে যে বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছেই, তার মধ্যে কিছু বাসন কোসনও রয়ে গেছে। কালীচরণ দাঁত বের করে হাসলো, তারপর গুনগুন করে রামপ্রসাদী গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল। গরম গরম ডাল, ভাত আর আলু সেদ্ধ ভরপেট খেয়ে ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ। সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙার নোংরা লাগছে না। ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে, নাকি তার চোখের ভুল? যাই হোক, কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করলো। ভাবল নিজেই করে ফেলবে, লোক লাগানোর দরকার নেই। দুপুরবেলা কালীচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্ছে, কাকরোল, ঝিঙে, পটল আর কুমড়ো পেয়ে গেল। দিব্যি ফলে আছে গাছে, পাকা আমও রয়েছে। সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ। তারপর ঘুম। বিকেলে চারিদিকে ঘুরে দেখে সে খুশিই হলো। অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছিল, কিন্তু দেখে মনে হচ্ছে আরও অনেক বেশি আপনা থেকে সাফ হয়ে গেছে। আবর্জনার স্তূপ প্রায় নেই বললেই চলে। আশ্চর্যের কথা, বাড়িতে আরও কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল। সেসব ঘরের জানলা দরজাও অটুট। সুতরাং কালীচরণ খুব খুশি। এই রকমই চাই, তবে সবটা এই রকমই আপনা আপনি হয়ে উঠল ভারী লজ্জার কথা। তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন, সুরকি, ইট আর কাঠ নিয়ে এলো। যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে। টুকটাক করে বাড়িটা সারাতে শুরু করলো। মজা হলো, বেশি কিছু তাকে করতে হলো না। সে যদি খানিকটা দেয়াল গাঁথে, আরও খানিকটা আপনি গাঁথা হয়ে যায়। সে এক দেয়াল কলি ফেরালে আরও 4টে দেয়ালের কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায়। সুতরাং দেখ না দেখ, কালীচরণের আদি ভিটের ওপর বাগানওয়ালা পুরনো বাড়িটা আবার দিব্যি হেসে উঠল। যে দেখে সেই অবাক হয়। কিন্তু মুশকিল হলো, এত বড় বাড়িতে কালীচরণ একা, সারাদিন কথা বলার লোক নেই। কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখলো। বাগান দেখবে, জল তুলবে, কাপড় কাচবে, রান্না করবে, কালীচরণও কথা কইতে পেয়ে বাঁচবে। লোকটা দিন দুই পর একদিন রাতে ভয় পেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো। সে নাকি ভূত দেখেছে। কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে, বলল, দুর্বোকা, কোথায় ভূত? কিন্তু লোকটা পরদিন সকালেই বিদেয় হয়ে গেল। বলল, সারাদিন জল খেয়ে থাকলো, এ বাড়িতে আর নয়। কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেললো মাত্র। কিছুদিন আবার একা, কিন্তু কাহাতক ভালো লাগে। অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল, একবার চলো দেখে আসবে, সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে হবে না। কালীচরণের বউয়ের কৌতূহল হলো, বলল, ঠিক আছে চলো, একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছ। গায়ে এসে বাড়ির শ্রীছাদ দেখে কিন্তু বউ ভারী খুশি। ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না, কিন্তু পয়লা রাত্রিরেই বিপত্তি ঘটল। রাত 12টায় বড় মেয়ে ভূত দেখে চেঁচালো। রাত 1টায় ছোট মেয়ে ভূতের দেখা পেয়ে মূর্ছা গেল। রাত 2টোয় দুই ছেলে কেঁদে উঠল ভূত দেখে। রাত 3টেয় কালীচরণের বইয়ের দাঁত কপাটি লাগলো ভূত দেখে। পরদিন সকালে সব ফর্সা। বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ চলে গেল। আর কখনো এ বাড়ির ছায়া মারাচ্ছি না। কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর আপন মনে বলল, কোথায় যে ভূত, কিসের যে ভূত, সেটাই তো বুঝতে পারছি না। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।